দেখে নাও কোনটা করাচ্ছিলাম, প্রয়োগ হচ্ছে 12। দুটো ত্রিভুজ আছে, একটা এবিসি একটা পিকিউআর, আগে লিখে নিতে হবে এবিসি, বড় করে লিখছি, ঠিক আছে? এবিসি এবিসি। আচ্ছা, এখানে বি কোণ হচ্ছে 85 ডিগ্রি। যা যা দিয়েছে ইনফরমেশন মানে তথ্য সেটা লিখে নাও, ঠিক আছে? এটা 40 ডিগ্রি, বুঝতে পারলে? আচ্ছা, এটা 5 সেন্টিমিটার এবি, বিসি দেওয়া আছে 7 সেন্টিমিটার, এসি দেওয়া আছে 7 সেন্টিমিটার, আর বিসি 4 সেন্টিমিটার, ঠিক আছে? আচ্ছা, আবার এদিকে হচ্ছে পিকিউআর, পিকিউআর পিকিউআর কি দেওয়া আছে 8 সেন্টিমিটার পিকিউ, 10 সেন্টিমিটার হচ্ছে পিআর, আর এদিকে 14 সেন্টিমিটার কিউআর, 14 সেন্টিমিটার কিউআর। কি বার করতে বলেছে? পি এর মান বার করতে বলেছে, ঠিক আছে? বার করতে বলেছে কোণ পি ইকুয়াল টু কত, আর এখানে কি দিয়ে দিয়েছে? হ্যাঁ, এবার দেখো তুমি এটা কিভাবে বার করবে। আর এখানে বলে দিয়েছে, দেখো এদিকে সদৃশকোণী কিনা সেটা প্রমাণ কিভাবে করবে, বুঝতে পারলে? ঠিক আছে, সদৃশকোণী শর্ত কি? যে কোণগুলো সমানুপাতে থাকবে অথবা বাহুগুলো সমানুপাতে থাকবে, বুঝতে পারলে? প্রথমে কি করবে বলো, এখানে একটা কোণ 85 ডিগ্রি, একটা 40 ডিগ্রি, ঠিক আছে? আর আরেকটা কোণ তাহলে কত হবে? কোণ এর মান কত হবে তাহলে বলো? কোণ এ, এখানে বলো কোণ এর মান কত হবে? দেখো ভালো করে বোঝো, এদিকে দেখো, এটা তো একটা ত্রিভুজ, এই ত্রিভুজের তিনটে কোণের যোগফল কত? সমষ্টি 180 ডিগ্রি, তার মধ্যে 85 এটা আর 40 এটা, তাহলে 85 আর 40 এ কত হচ্ছে? 125 ডিগ্রি। তাহলে 125 ডিগ্রি হচ্ছে যোগ করে, তাহলে কি হবে? 180 থেকে তোমার 125 বাদ চলে যাবে, তাই তো? তাহলে কত হচ্ছে? 55 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এটা 55 ডিগ্রি, ভুলভাল করবে না এখানটা, বুঝতে পারলে? হ্যাঁ, আচ্ছা, এরপরে সদৃশকোণী প্রমাণ করতে গেলে তোমাকে যেটা করতে হবে, বাহুগুলোর অনুপাত নিয়ে দেখতে হবে, বুঝতে পারলে? বাহুগুলোর অনুপাত। এবার বাহুগুলোর অনুপাত আমরা কিভাবে নেব? সুবিধা মতো নেব। কিরকম সুবিধা মতো নেব ভালো করে বোঝো। যে আমি এবি, দেখো এবি, তাহলে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ পি কিউ আর নিলাম। আচ্ছা, এবারে এবি, এবি কত? 5 আছে তো, আর এখানে একটা 10 আছে, দেখেছো? তাহলে এবি বাই পি আর আমি কত করব? 5/10। দেখো করা যাবে কিনা? এবি বাই পি আর, বুঝতে পারলে? এবি বাই পি আর হচ্ছে 5/10, কারণ এখানে দুটো ত্রিভুজের মধ্যে তুলনা করা হবে, দুটো ত্রিভুজের বাহু। আমি এখানে দেখতে পাচ্ছি এখানে আমার 5 আছে, তার ডবল হচ্ছে 10, ঠিক আছে? আচ্ছা, আবার এখানে 8 আছে, তার আবার এখানে 4 আছে, তার ডবল 8, দেখতে পাচ্ছ? আবার এখানে 7 আছে, তার ডবল 14, বোঝা গেল? হ্যাঁ, আচ্ছা, তাহলে এবি বাই পি আর কত হচ্ছে? 1:2, 1/2। আচ্ছা, এবারে তুমি বলো যে এবিটা হয়ে গেল। আচ্ছা, এসি সঙ্গে কি রিলেট করব? এসি তো 7, তাহলে এসি বাই কি লিখবো? এসি বাই 14, হ্যাঁ, মানে কিউ1, ঠিক আছে? হ্যাঁ, কিউ1 মানে হচ্ছে 7/14, তাহলে কত হবে? 1/2। আচ্ছা, আবার আমি কি লিখবো বল? আরেকটা বিসি, বিসি বাই পি,
বিসি, এই যে এটা হচ্ছে বিসি, বিসিটা 4, তাহলে 8 কে আছে, 8 হচ্ছে পিকিউ, এই যে পিকিউই হবে, তার কারণ বাকি দুটো বাহু নেওয়া হয়ে গেছে, তাই তো? তাহলে এখানে হবে হচ্ছে 4/8 মানে 1/2, ঠিক আছে? তাহলে আমি এখানে কি দেখতে পেলাম যে এবি বাই পিআর ইকুয়াল টু এসি বাই কিউআর ইকুয়াল টু বিসি বাই পিকিউ, তাই তো? হ্যাঁ, বাহুগুলো সমানুপাতে আছে, তাহলে এটা সদৃশকোণী, ঠিক আছে? বুঝতে পারলে? আচ্ছা, এবার এখন সদৃশকোণী হলো, এবারে তাহলে এখান থেকে জিজ্ঞেস করে তোমাকে কি জিজ্ঞেস করেছে? জিজ্ঞেস করেছে যে কোন পি এর মান কত, তাহলে পি এর মান কত হবে? সদৃশকোণী, তাহলে সদৃশকোণী বাহুগুলো যদি সমানুপাতে থাকে তাহলে কোণগুলো তো সমানুপাতে থাকবে, হ্যাঁ ঠিক তো? হ্যাঁ, তাহলে এবার বলো কোন পি এর মান কত হবে, বলো। পি ইকুয়াল টু কি হবে? না, 90 ডিগ্রি না, এখানে কোনো কোণ, আমি আবার বলছি যে এই কোণের কোন একটা মানের সঙ্গে এই কোণের ত্রিভুজের কোণগুলো থাকবে, তাই না? আবার বলে দিচ্ছি শোনো, সদৃশ দুটো ত্রিভুজ সদৃশকোণী প্রুফ করলাম তো, তাহলে এই ত্রিভুজের কোণগুলো কি 55, 85, 40, তো এদেরও তাই হবে 55, 40 কোণ। এবার কোণটা কি সেটা আমাকে জিজ্ঞেস করেছে, মানে এই ত্রিভুজের কোণ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিটা 85 কেন ওটা লিখতে হবে, কারণ কেন এখানে ভালো করে বোঝো। এবার তুমি দেখতে পাবে এই যে পি ইকুয়াল টু বি ইকুয়াল টু 85, হ্যাঁ কেন 85 কেন? পি এর মানটা 85, তুমি ঠিকই বলেছো, কিন্তু কেন ভালো করে দেখো, বোঝো। 4 আর দেখো 5 আর 4 এর মাঝে 85 আছে, তো 5 আর 4 এর মাঝে 85 আছে, তোমাকে পি বার করতে বলেছে, তো 5 আর 4 এর মাঝে যে থাকবে এই পিটা কার মাঝে আছে? 8 আর 10 এর মাঝে আছে, তো তাহলে 5 দুগুণে 10, 4 দুগুণে 8, ব্যাস, তাহলে এটা 85 হবে। বোঝা গেল? ওই অনুপাতের মধ্যে আছে, ভালো করে বোঝো যে এই পিটা কার মধ্যে আছে? 8 আর 10 এর মাঝে আছে, তো তাহলে 8 আর 10 মানে কি? 5/4, 8/10 মানে, তাহলে 5 আর 4 এর মাঝে কি আছে? 5 আর 4 এর মাঝে 5 সেন্টিমিটার আর 4 সেন্টিমিটারের মধ্যে 85 ডিগ্রি আছে, তাই 8 সেন্টিমিটার আর 10 সেন্টিমিটারের মধ্যে 85 ডিগ্রি থাকবে, কারণ অনুপাতটা একই আছে। বোঝা গেল? হ্যাঁ, কিউ কত? কিউ আর এখানে কি আছে? হ্যাঁ 40 ডিগ্রি। দেখো ভালো করে বোঝো ও কি করে বলছে, দেখো ওকে বার করতে বলেছে কিউ, ঠিক আছে? কিউ বার করতে বলেছে, তাহলে কিউ কার মাঝে আছে বলো? এখানে শুধু কোশ্চেনে পি দেওয়া আছে, আমি আরেকটা বাড়িয়ে বললাম এক্সটেন্ড, পরীক্ষা কিউ দিতে পারে, মাধ্যমিকে কোশ্চেন ঘুরিয়ে আসছে। এখানে কিউটা কার মাঝে আছে বলো? বলো এই কোণটা কার মাঝে আছে? 8 আর 14, তো ঠিক আছে 8 আর 14, 8 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? ছোট করো 4, 14 কে 2 দিয়ে ভাগ করলে 7, তাহলে 4 আর 7 এর মাঝে কি আছে এই ত্রিভুজে? এই যে 4 আর 7 মাঝে আছে 40 ডিগ্রি। বুঝতে পারলে ব্যাপারটা? এইভাবে হবে, এখানে সি কোণ, তাই তো, ইকুয়াল টু 40 ডিগ্রি। দুটো পেলে তিনটেই পেয়ে যাবো, দুটো পেলে 3 নম্বরটাও পেয়ে যাবো। বুঝতে পারলে কনসেপ্টটা? হ্যাঁ, ওই তো বাকিটা তো 55 হবে, ঠিক আছে? দুটো পেলে তার একটাও পেয়ে যাবো, ওই জন্য এই কোণটা সবার আগে বার করে নিলাম, জিনিসটা ভালো করে বুঝতে হবে। আচ্ছা, এরপর দেখো প্রয়োগ 13 কি আছে? প্রমাণ করি যে দুটো সদৃশ ত্রিভুজের পরিসীমা ত্রিভুজ দুটোর অনুরূপ বাহুর সঙ্গে সমানুপাতিক। দেখো দেখো ত্রিভুজ এ বি সি, দেখো প্রথমে দেখো আগে ত্রিভুজ দুটো এঁকে নিতে হবে, একটা এ বি সি। এবার এ বি সির বাহুগুলো কি দেওয়া আছে? এ বি বাহুর সি একক, ঠিক আছে? ভালো করে দেখো, এসি হচ্ছে বি আর বিসি হচ্ছে এ, ঠিক আছে? আর চারিদিকে হচ্ছে পি কিউ আর।
PQ এর মাঝে আছে স্মল r q p। আচ্ছা কি প্রুফ করতে বলেছে যে দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমা ত্রিভুজ দুটোর অনুরূপ বাহুগুলোর সঙ্গে সমানুপাতিক, অনুরূপ বাহুগুলোর সঙ্গে। তাহলে তুমি আমাকে একটা জিনিস বলো যে প্রথমে যে ত্রিভুজ ABC, ত্রিভুজ ABC এর পরিসীমা কত হবে বলো। আচ্ছা এই যে ত্রিভুজ ABC এর পরিসীমা, পরিসীমা মানে কি তিনটে বাহুর যোগফল, তাই তো? ত্রিভুজের পরিসীমা তিনটে বাহুর যোগফল, তো এটা তো জানো। দেখো তাহলে কি হবে, AB, হ্যাঁ AB প্লাস BC প্লাস CA, তার মানে কত? AB হচ্ছে C, BC হচ্ছে A আর CA হচ্ছে B। এই যে C প্লাস A প্লাস B, এই যে স্মল গুলো, তাই তো? আচ্ছা আর এখানে বলো ত্রিভুজ PQR এর পরিসীমা। স্মল r সমান প্লাস p প্লাস q। PQ প্লাস PR প্লাস QR, আগে বাহুগুলোর নাম লিখবে, তারপর বাহুগুলোর দৈর্ঘ্য লিখবে। PQ হচ্ছে R, PR হচ্ছে Q আর QR হচ্ছে P, ঠিক আছে? আচ্ছা তাহলে এবার বলেছে পরিসীমা। এবার তাহলে ত্রিভুজের পরিসীমা ত্রিভুজ দুটির অনুরূপ বাহুগুলোর সঙ্গে সমানুপাতিক, ঠিক আছে? আচ্ছা এবার তাহলে কি প্রমাণ করতে হবে? এবার এখানে সদৃশ ত্রিভুজ বলে দিয়েছে, ঠিক আছে? তাহলে সদৃশ, এটা সদৃশ ত্রিভুজ বলে দিয়েছে, কিন্তু এখানে ভালো করে বোঝো। প্রথমে ক্লু দেওয়া আছে যে প্রমাণ করে যে দুটো সদৃশ ত্রিভুজের, তাহলে দুটো মানে সদৃশ বলে দিয়েছে। তাহলে তুমি এখান থেকে কি লাইন লিখবে বলো? সদৃশ বলে দিয়েছে মানে এই যে AB বাই এদিকে PQ, ঠিক আছে? এই যে PQR সদৃশ বলে দিয়েছে, কারণ এখানে এইভাবেই দুটো ত্রিভুজ, এবার PQR ত্রিভুজ আছে। তাহলে PQR দেখো ত্রিভুজের নাম বোঝাও, নাম কি আছে ত্রিভুজের? PQR। তাহলে P এর পাশে Q, তার পাশে R লেখা আছে। তাহলে আর এদিকে ত্রিভুজ ABC, তাহলে AB মানে PQ। আচ্ছা BC তাহলে কি হবে? BC বাই কি হবে? BC বাই QR হবে, কারণ আবার ভালো করে বোঝো, ABC এর লাস্টে BC, PQR এর লাস্টে QR, ঠিক আছে? ABC এর ফার্স্টে AB, PQR এর ফার্স্টে PQ হলো। আচ্ছা আর CA বাই RP, বাকিটা তো তাই হবে। শোনো দুটো করলে আরেকটা বেরিয়ে আসবে, আগের দিন তো তোমাকে তাই বললাম যে এই দুটো প্রুফ করলাম আরেকটা বেরিয়ে আসবে, এটা ন্যাচারাল ব্যাপার, এটার মধ্যে মানে এটা একই রকম ভাবেই হবে, ঠিক আছে? তাহলে এটা তুমি লিখতে পারো, বুঝতে পারলে? এবার কি লিখতে হবে যে এইটা হচ্ছে পরিসীমা, মানে এবার হচ্ছে পরিসীমা মানে, তাহলে এবার এই যে বাহুগুলো আমরা করছি, ঠিক আছে? বোঝো এটা তো? তাহলে এটা তুমি বার করতে পারো কি দুটো ত্রিভুজ সদৃশ কোণী তোমাকে বলে দেওয়া আছে বলে, হ্যাঁ? এবারে বলেছে পরিসীমা ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর সঙ্গে সমানুপাতিক, ঠিক আছে? ত্রিভুজের পরিসীমা, তাহলে ত্রিভুজের পরিসীমা হচ্ছে CAB, আর এটা ত্রিভুজের পরিসীমা হচ্ছে R প্লাস মানে C প্লাস A প্লাস B, আর এদিকে R প্লাস Q প্লাস P, ঠিক আছে? তাহলে এটা কি করে বার করবে? আচ্ছা অনুপাত সমানুপাত চ্যাপ্টারটা কি তুমি করেছো ভালো করে? তোমার বইতে যেটা আছে অনুপাত সমানুপাত চ্যাপ্টারটা ভালো করে করতে হবে। ওই কারণে আমি এদের সদৃশ্যতা বোঝানোর আগে অনুপাত সমানুপাত করেছি। বলো কি সংযোজন করে দাও পরিসীমা মানে, তাই তো? সংযোজন করা যায় তো? সংযোজন প্রক্রিয়া কি হবে? সংযোজন প্রক্রিয়া আমরা কিভাবে লিখি? যে এরকম লেখা যায় যে সংযোজন কাকে বলে জানো তো? শোনো সংযোজন কাকে বলে দেখো। আচ্ছা এটা এরকম অনুপাত আছে তো, এরকম অনুপাত দেওয়া আছে, এই অনুপাতের যা মান এই অনুপাতেরও তাই মান, তো আবার এই অনুপাতের তাই মান, এরকম যদি অনুপাতগুলোর মান সমান হয় না, সংযোজন প্রক্রিয়া আমরা কি করি? অনুপাত কাকে বলে? অনুপাতের তো দুটো অংশ, একটা পূর্বপদ একটা উত্তরপদ, তাই তো? তাহলে এখানে পূর্বপদকে, এটা AB হচ্ছে পূর্বপদ আর PQ হচ্ছে উত্তরপদ। তাহলে সংযোজন প্রক্রিয়া আমরা কি করি? পূর্বপদগুলো যোগ করব আর নিচে উত্তরপদগুলো যোগ করব, ঠিক আছে? তাহলে বলো তাহলে সংযোজন প্রক্রিয়া কি হবে? সংযোজন প্রক্রিয়ার ইংলিশ বলতে পারবে?
এই বৃষ্টি পড়ে পর আমি কয়েকদিন ভিজে ভিজে আমার মাথাটা তো দপদপ করছে। হ্যাঁ, এই বৃষ্টিটা কালকে মানে বন্ধ হয়নি, মানে কালকে এমন বৃষ্টি পড়েছে সারাদিন। আর আমাকে এবারে কিছু না কিছু সময় তুমি ভিজে যাবে দীর্ঘ সময় বাইরে থাকলে। রেনকোট পরি আমরা আটকানোর জন্য, রেনকোটের ভেতর দিয়ে জল ঢুকতে পারে, কিছু করার নেই। এত বৃষ্টি পড়েছে যে আমার মানে একে শরীর খারাপ, এখানে সর্দি, তারপরে মাথা ধরা, সবকিছু বেশি বাড়াবাড়ি, পারা যাচ্ছে না। বর্ধমানের রাস্তাঘাটের যে অবস্থা দেখেছো তো। আচ্ছা, সংযোজন প্রক্রিয়া, তাহলে এখানে কি বললাম আমি? বলো, আমি তোমাকে একটু কি বললাম যে পূর্বপদগুলো যোগ করো। তাহলে পূর্বপদগুলো কি কি? এর পূর্বপদ কি? এবি। তাহলে এবির সঙ্গে কি যোগ হবে? এবি প্লাস কি হবে? পরের অনুপাতের পূর্বপদ কে? বিসি। তার পরের অনুপাতের পূর্বপদ কে? হ্যাঁ, ব্যাস, এগুলো যোগ করে দাও। সংযোজন প্রক্রিয়া যোগ হয় এবি প্লাস বিসি প্লাস সি। ঠিক আছে? সংযোজন প্রক্রিয়ায় এই কথাটা লিখতে হবে, প্রতিটি অনুপাত বলে কথাটা লিখতে হবে। ঠিক আছে? প্রতিটি অনুপাত জানো, তোমরা তো জানো, লেখা আছে, ওটা আমি লিখলাম না। এই সংযোজন প্রক্রিয়ায় প্রতিটা অনুপাত বলে কথা লিখতে হবে, প্রতিটা অনুপাত এদের যোগফলের সমান হবে। ঠিক আছে? তাহলে এখানে কি হচ্ছে? উত্তর পদ আবার যোগ করো, পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি। ঠিক আছে? আচ্ছা, এবার এ বি প্লাস বিসি প্লাস সি এ কত বলো? সি প্লাস এ প্লাস বি না? হ্যাঁ, তাই তো। আর এদিকে কি? আর প্লাস কিউ প্লাস পি। ব্যাস, হয়ে গেল তো। এই যে এটাই তো পরিসীমা, বুঝতে পেরেছো? দেখো, ঠিকঠাক করে জিনিসটা বুঝতে হবে। তাহলে প্রয়োগ 13 হয়ে গেল। আচ্ছা, 14টা দেখো, 14টা করতে হবে তো। বলো কি আছে? যে দুটো সদৃশ ত্রিভুজের পরিসীমা যথাক্রমে 16 সেন্টিমিটার এবং 20 সেন্টিমিটার, সদৃশ ত্রিভুজ। ঠিক আছে, আমি সদৃশ ত্রিভুজ নিয়ে নিচ্ছি, একদম সেম ছবি। এ নিলাম, বি নিলাম, সি নিলাম। এবার আমি এটাকে এ বি সি এরকম লিখে দিচ্ছি। ঠিক আছে, আমার মতো করে, আমার খুশি মতো। হ্যাঁ, আর এদিকে হচ্ছে পি কিউ আর নিলাম। ঠিক আছে, পি, এখানে হচ্ছে পি কিউ আর, তাই তো? বাহুগুলোর দৈর্ঘ্য। ঠিক আছে, এ বি হচ্ছে বাহুর নাম, আর এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য। ছোট হাতে, বোঝা গেল? আচ্ছা, তাহলে এবার কি বলেছে? তাহলে পরিসীমা বলো, বলো এ প্লাস বি প্লাস সি কত বলে দিয়েছে? বলো, ত্রিভুজের পরিসীমা কত বলেছে? দুটো সদৃশ কোণী ত্রিভুজের পরিসীমা 20 সেন্টিমিটার। এটা 20 নিয়ে নাও, এটা 20 সেন্টিমিটার নিয়ে নাও। ঠিক আছে, আর এদিকে পি প্লাস কিউ প্লাস আর হচ্ছে 16 সেন্টিমিটার নিয়ে নাও। সদৃশ কোণী কথার মানে কি? সদৃশ কোণী কথার মানে ওখানে সদৃশ কোণী বলে দিয়েছে, মানে ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ পি কিউ আর এরা হচ্ছে সদৃশ কোণী, সদৃশ কোণী। ঠিক আছে, তাহলে সদৃশ কোণী হলে কি হবে বলো? এ বি বাই কি হয় বলো? এ বি বাই পি কিউ। হ্যাঁ, এই যে দুটো ত্রিভুজের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, এসি বাই পি আর। ঠিক আছে, আর বিসিটা নিচে, কিউ আরটা নিচে, বিসি বাই কিউ আর। ঠিক আছে, সদৃশ কোণী হলে এই সম্পর্কটা লিখে নেবে। আচ্ছা, দিয়ে কি করতে বলেছে? প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 9 সেন্টিমিটার। এবার প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 9 সেন্টিমিটার। তাহলে এবারে এ প্লাস বি প্লাস সি আর এদিকে পি প্লাস কিউ প্লাস আর, এটা অনুপাত কত হবে? 20/16 তো? হ্যাঁ, তাই তো? এবার প্রথম ত্রিভুজের কি বলেছে? যে একটি বাহুর, তাহলে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য কত হবে? ঠিক আছে, তাহলে প্রথম ত্রিভুজের, এবার প্রথম ত্রিভুজের একটা বাহু যে কোনো একটা অনুপাত নিলাম। ঠিক আছে, হ্যাঁ, কারণ এই অনুপাতগুলো আর এই অনুপাতগুলো সমান তো। হ্যাঁ, কারণ সংযোজন প্রক্রিয়াতে এটা আসছে, এই যে এবি প্লাস এসি প্লাস বিসি যোগ করলে তো এটা আসে সংযোজন প্রক্রিয়া। তাহলে এই অনুপাত যা অনুপাতের মান, এই অনুপাতের মানও তাই তো। হ্যাঁ, এবার এখানে বলেছে প্রথম ত্রিভুজের যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য 9 সেন্টিমিটার বলেছে। ঠিক আছে, তুমি তাহলে বিসিটা নিয়ে নাও। তাহলে এখানে সি, বিসি মানে কি? সি তো, সি ইকুয়াল টু 9 সেন্টিমিটার। বোঝা গেল? সি মানে ছোট সি। ঠিক আছে, দেখো বুঝতে পারছো? বিসি। ঠিক আছে, তাহলে বিসি হচ্ছে 9 সেন্টিমিটার, তাই নিয়ে নাও। তাহলে এখানে বিসি
বাই Q1, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে 20/16, এখানে 9/Q1, ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে তোমার আরেকটা বাহুর দৈর্ঘ্য কি হবে? দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহু। এবার যদি বিসি নাও, তাহলে বিসি নিলে তোমাকে কি করতে হবে? কিউআরটা এখানে নিতে হবে, কারণ বিসির সঙ্গে কিউআর অনুপাতে আছে। এই যে বিসি নিচে আছে, কিউআরও নিচে আছে, ঠিক আছে। তাহলে এবার তোমাকে বার করতে হবে কিউআর। এই যে তোমার তো সব বেরিয়ে গেছে, তাই তো? তাহলে বলো কি হবে? এই যে 20 ইন্টু কিউআর, তাই তো? কি করছি? কোণাগুণি গুণ করছি, তাই যে কোণাগুণি গুণ, বুঝলে? হ্যাঁ, কোণাগুণি গুণ, ক্রস মাল্টিপ্লিকেশন পড়েছো তো? আগের ক্লাসে ক্লাস 9 এ পড়েছিলে ওই কোণাগুণি গুণ, ক্রস মাল্টিপ্লিকেশন। তাছাড়া সমীকরণ সমাধানের সময় আমরা তাই করি। এই প্রথম চ্যাপ্টারটা যেটা ছিল দ্বিঘাত সমীকরণে প্রচুর আছে কোণাগুণি গুণ। তাহলে কত হচ্ছে? 16 ইন্টু 9 হবে তো? হ্যাঁ, আচ্ছা, তাহলে কিউআর কত হবে বলো? 16 ইন্টু 9 মানে হচ্ছে 144, ঠিক আছে, বাই 20। এবার এটা কিভাবে করবে? এটাকে 72/10, ঠিক আছে, সেখান থেকে 7.2 সেন্টিমিটার, বুঝতে পারলে? এখানে আবার 140 কে 20 দিয়ে ভাগ করতে দেয় না, সময় নষ্ট হবে। 2 দিয়ে ভাগ করলে 72, 20 কে 2 দিয়ে ভাগ করলে 10, আমার দশমিক ভগ্নাংশ চলে এলে আমি ডেসিমেল করে দেবো, তাই তো? বোঝা গেল তো? তাহলে 72/10 তো 7.2 সেন্টিমিটার, ঠিক আছে। এইভাবে জিনিসটা হবে। তাহলে Q1 হচ্ছে 7.2 সেন্টিমিটার। দেখো 7.2 এর সঙ্গে 16 যে অনুপাতে আছে, 9 এর সঙ্গে 20 একই অনুপাতে আছে, ঠিক আছে। বুঝতে পারলে প্রয়োগটা? এগুলো দাগ দিয়ে রাখো। এগুলো এই কিছু কিছু তোমাদের প্রয়োগ নিজেদের করতে বলেছে, ঠিক আছে, সেগুলো পরীক্ষায় আসতে পারে। এবার হচ্ছে 15, বলো 15 নম্বরে কি আছে? যে প্রমাণ করি যে কোন ত্রিভুজের, আচ্ছা আগে ছবিটা এঁকে নিই, এ বি সি এর মধ্যে আবার পি কিউ আছে, ঠিক আছে, ভালো করে বুঝবে। এ বি সি পি কিউ, এই ছবি যখনই থাকবে জানতে সেলস আগে ঢোকাবে, ঠিক আছে। তারপর এই লাইনটা প্যারালাল, কিন্তু এখানে কিছু এসব বলে দেয়নি, হ্যাঁ, ওটা আমি বললাম। দেখো প্রমাণ করি যে কোন ত্রিভুজের, দেখো ভালো করে, কোন ত্রিভুজের কোন একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অপর একটি বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে, ঠিক আছে। তাহলে এখানে কি লেখা আছে ভালো করে বোঝো। ত্রিভুজ এবিসি এবি বাহুর মধ্যবিন্দু পি, তাহলে এবি বাহুর মধ্যবিন্দু পি আর এসি বাহুর মধ্যবিন্দু কিউ দিয়ে বিসির সমান্তরাল পি কিউ অঙ্কন করা হলো। তাহলে পি কিউ সমান্তরাল বিসি, ঠিক আছে, বুঝতে পারলে? সমান্তরাল সরলরেখা এসি কে কিউ বিন্দুতে ছেদ করেছে, বোঝা গেল? তাহলে এসি কে কিউ বিন্দুতে তো ছেদ করেছে, তাহলে সমান্তরাল সরলরেখা, তাহলে পি কিউ সমান্তরাল বিসি, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, এবার কি প্রমাণ করতে হবে? যে কোন বিন্দু, দেখো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অপর একটি বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে, ঠিক আছে, সমদ্বিখণ্ডিত করবে এবং দুটি বাহু দ্বারা সমান্তরাল সরলরেখার খণ্ডিতাংশ দ্বিতীয় বাহুর অর্ধেক হবে। তাহলে কিউটা এসির মধ্যবিন্দু, এটা তোমাকে প্রমাণ করতে হবে। এই যে কিউ এসির মধ্যবিন্দু, এটা প্রমাণ করতে হবে। এই যে কিউটা এসির মধ্যবিন্দু, এটা তোমাকে প্রমাণ করতে হবে। তাহলে কিউ এসির মধ্যবিন্দু 1 নম্বর থেকে বোঝো, কিউ এসির মধ্যবিন্দু কি করে প্রমাণ করবে? তার মানে এখানে তোমাকে লিখতে হবে, তুমি যদি এ কিউ ইকুয়াল টু কিউ সি দেখাতে পারো, তাই তো? এইটার এটা সমান হলেই তো এটা মধ্যবিন্দু হবে, তো এই পার্টটা সমান হলেই তো কিউটা এসির মধ্যবিন্দু হবে। তো মানে এসি কে এ কিউ, এসি মানে কি? এসি কথা মানে কি? এসির মধ্যে কি আছে? এ কিউ প্লাস কিউ সি, তাই তো? এই যে এ কিউ প্লাস কিউ সি মিলে এসি হচ্ছে। তো এবার এ কিউ আর কিউ সিটা তুমি যদি সমান দেখাতে পারো, ঠিক আছে, সমান দেখাতে পারো, তাহলে তুমি সেখান থেকে লিখতে পারবে কিউ এসির মধ্যবিন্দু, প্রুফ করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এটা তাহলে কোত্থেকে আসবে সেটা বলে দিলাম, এটাই জানতে হবে। আর হচ্ছে পি কিউ ইকুয়াল টু হাফ বিসি, ঠিক আছে। এই যে পি কিউ ইকুয়াল টু
হাফ বিসি। আর কি প্রুভ করতে হবে? পি কিউ ইকুয়াল টু হাফ বিসি। ঠিক আছে, বুঝতে পারলেন? বা এখান থেকে লিখতে পারো যে বিসি ইকুয়াল টু 2pq, তাই তো? এখান থেকে যেটা প্রুভ করা যাবে তো যে বিসিটা পিকিউ এর ডাবল বা পিকিউটা বিসির হাফ। ঠিক আছে, এটা তোমাকে প্রুভ করতে হবে। এবার এখান থেকে প্রুফটা আসবে। এবার তোমরা ভালো করে দেখো যে ত্রিভুজ এবিসি আর এপিকিউ, ঠিক আছে, এই দুটো ত্রিভুজ কিন্তু আমরা নিয়ে দেখব সবার আগে যে ত্রিভুজ এপিকিউ আর এবিসি। দেখো তাহলে এদিকে দেখো, তাহলে আমরা প্রথমে কি করব? দুটো ত্রিভুজের মধ্যে তুলনা করব যে ত্রিভুজ এবিসি, এবিসি মানে পুরো ত্রিভুজটা, ঠিক আছে? আচ্ছা, আর এবং ত্রিভুজের আর কি ত্রিভুজ আছে বলো ভালো করে। এখন যদি জিজ্ঞেস করো যে কেন এপিকিউ নিলাম, এপিকিউ ছাড়া এখানে আর ত্রিভুজ আছে নাকি? আছে কি? হ্যাঁ, এবিসি আছে, এবিসি তো আছে বড়টা, আর এটা ছাড়া এটাই আছে তো, আর তো কিছু নাই, প্লাস তাহলেটাই হবে। ঠিক আছে, ভালো করে এভাবে বুঝবে। আচ্ছা, এই এ কোণটা সবাই নিচ্ছে, তাই তো? কোণ এ ইকুয়াল টু কোণ এ, এটা হচ্ছে কমন, বুঝলে? এই কোণটা দুটো ত্রিভুজই ব্যবহার করছে, বুঝতে পারলে? ঠিক আছে, আচ্ছা, এবার তোমাকে কি করতে হবে? সর্বসমতা করতে হবে। কেন? এবার সর্বসমতা তুমি যদি দেখাতে পারো তাহলে, সর্বসমতা তুমি যদি দেখাতে পারো, ঠিক আছে, আর তাহলে তুমি প্রুভ করতে পারবে যে সদৃশ কোণী। বুঝতে পারলে? যে দুটো ত্রিভুজ যদি সর্বসম হয়, প্রথম দিন বলেছিলাম দুটো ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে ত্রিভুজ দুটো সদৃশ কোণী হবেই, কিন্তু সদৃশ কোণী হলেই যে সর্বসম হবে তার কোনো মানে নেই। ঠিক আছে, যেমন এটা সদৃশ কোণী তো, কিন্তু এরা তো সদৃশ কোণী, কিন্তু এরা কি সর্বসম? সর্বসম না, এর সাইজ গুলো আলাদা আছে, বুঝতে পেরেছো? সমান অনুপাতটা সমান হলে কিন্তু সর্বসম হবে না। অনুপাত যদি সমান হয় সেটা সদৃশ কোণী হবে, সর্বসম হবে না। সর্বসম হতে গেলে এটাকেও 5 হতে হতো, বোঝা গেল? তাই সদৃশ কোণী হলে সর্বসম হবে না, কিন্তু সর্বসম হলে সদৃশ কোণী হতেই হবে, কিছু উপায় নেই। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি সদৃশ কোণী যদি প্রমাণ করতে পারি, ঠিক আছে, তাহলে তো আমি থিওরির উপপাদ্য কাজে লাগাতে পারবো, তাই তো? বুঝতে পারলে? আচ্ছা, তাহলে এবার দেখো, তাহলে এবার এখানটা পরেরটা দেখো, এখানে কি লেখা ছিল দেখো, যে এপি বাহুর মধ্যবিন্দু পি লেখা আছে, দেখেছো? এপি বাহুর মধ্যবিন্দু পি। হ্যাঁ, তাহলে এপি বাহুর মধ্যবিন্দু পি কথাটার মানে কি বলো? এপি বাহুর মধ্যবিন্দু পি মানে সরি এবি 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 বাহুর মধ্যবিন্দু পি, তার মানে কি? বিপি ইকুয়াল টু এপি তো। হ্যাঁ, এই যে মধ্যবিন্দু পিটা সমান ভাগে ভাগ করেছে মধ্যবিন্দু বলে। আচ্ছা, তাহলে এবিসি এর একটা বাহু তো এবি, তাহলে এবারে এবি ইকুয়াল টু কি হবে বলো? এসি না, এবি ইকুয়াল টু এসি না, এবি ইকুয়াল টু এসি কথা বলেছে, তোমাকে বলেছে সমাধিমত ত্রিভুজ। এবি ইকুয়াল টু এপি প্লাস বিপি, বুঝতে পেরেছো? এবি ইকুয়াল টু এপি প্লাস বিপি, ঠিক আছে? আচ্ছা, এবারে এবির মধ্যে এবিটাকে ভাঙলে এটা পাওয়া যাবে, আবার এপি ইকুয়াল টু বিপি তো, এই যে এপি ইকুয়াল টু বিপি, ঠিক আছে? বুঝতে পারলে? এবারে বিপিটা কি? বিপিটা হচ্ছে এবি বাহুর হাফ, তাই তো? সর্বসমতা প্রুভ করতে গেলে কি করতে হবে? যে তোমার যে দুটো ত্রিভুজ আছে এই দুটো ত্রিভুজকে সর্বসম করতে হবে, তার মানে আমরা একটা কোণ করে পেয়ে গেছি, ঠিক আছে? এবারে দেখো ভালো করে, এই উপপাদ্যের যে প্রয়োগের নামটা কি লেখা আছে দেখো, ওপরটা পড়ো, যে কোন ত্রিভুজে একটি বাহুর মধ্যবিন্দু, সেই একটি বাহুটা হচ্ছে, ঠিক আছে, সে এবার একটি বাহুর মধ্যবিন্দু, এবার একটি বাহুর মধ্যবিন্দু হচ্ছে এবি বাহু, এবি বাহুর মধ্যবিন্দু পি দিয়ে বিসির সমান্তরাল সরলরেখা এসি কে কিউ বিন্দুতে ছেদ করেছে। এবার এসি কে যেহেতু কিউ বিন্দুতে ছেদ করেছে তাই তোমাকে ফার্স্টে প্রমাণ করতে হবে, এখানে দিয়ে দিয়েছে কিউ এসি এর মধ্যবিন্দু আর পি কিউ হচ্ছে হাফ বিসি, ঠিক আছে? এবারে এপি কিউ আর এবিসি এদের মধ্যে কি রিলেশন, ঠিক আছে? হ্যাঁ, ভালো করে বোঝো। এই কোণটা তুমি কি করেছো? এই দুটো ত্রিভুজের মধ্যে তুলনা করতে হবে তো,
এবার এটা সমান্তরাল বলে দিয়েছে তো, তাহলে তুমি এখান থেকে কি করতে পারো যে এই কোণটা আর এই কোণটা সমান। এই যে কোণ P ইকুয়াল টু কোণ B। কেন? এই যে এই ত্রিভুজগুলোকে কি বলে, মানে এই কোণগুলোকে কি বলে? একান্তর কোণ না, অনুরূপ কোণ। একান্তর কোণ কাকে বলে? উল্টো দিকে বলে, ঠিক আছে, ছেদকের উল্টো দিকে। আর এখানে ছেদকের নাম কি দেখো, এদিকে বোঝো। এবার এখানে ব্র্যাকেটে লিখতে হবে যে এই ধর্মটা লাগাবার কাজে PQ সমান্তরাল BC, এই যে PQ সমান্তরাল BC আর এই AB বা BP যা হোক ছেদক, ঠিক আছে, AB হচ্ছে ছেদক। তাহলে যদি সমান্তরাল হয় তাহলে ছেদকের একই পাশে যে কোণগুলো উৎপন্ন হয় তাকে কি বলে? অনুরূপ কোণ। অনুরূপ কোণ হয়ে গেল তো? হ্যাঁ, আচ্ছা, একই রকম ভাবে তাহলে তো এটা তো তাই হবে। হ্যাঁ, এই যে একই রকম ভাবে Q ইকুয়াল টু C, ঠিক আছে, বোঝা গেল? একই রকম ভাবে এই সেম জিনিসটা লিখতে হবে যে PQ সমান্তরাল BC। দেখি AB ছেদক লিখে দেবো তো, তাই AC ছেদক, AC একই মানে ওরকমও নয়, AC ছেদক। এবার বুঝতে পারলে জিনিসটা? AC ছেদক, ঠিক আছে। আচ্ছা, তাহলে তুমি কি পাবে? যে লিখতে পারবে যে যে এবার তিনখানা কোণ তোমার সমান হয়েছে, ঠিক আছে। তাহলে এবার তিনটে কোণ সমান, তুমি সদৃশ কোণে লিখে দিলে তিনটে কোণ সমান হয়ে গেল তো। সদৃশ কোণী PQR, ঠিক আছে। সদৃশ কোণী সর্বসম দরকার নেই, সদৃশ কোণী হয়ে গেল, সর্বসম প্রমাণ করা যাবে না এখানে। কেন কেন? এবার একটা কথা বলি, অন্য স্যার হলে কি এটাকে সদৃশ কোণী লিখে দেবে, কিন্তু এই জায়গাটা বলবে না যে সর্বসম প্রমাণ করা যাবে না। কেন সর্বসম প্রমাণ করা যাবে না জানো? এই যে দুটো ত্রিভুজ কেন সর্বসম প্রমাণ করা যাবে না, তার কারণ এখানে আমরা তিনখানা কোণ নিয়েছি, খেয়াল করে দেখেছো? হ্যাঁ, A ইকুয়াল টু A সব ব্যবহার করছে, P ইকুয়াল টু B, Q ইকুয়াল টু C, তিনটে কোণ নিয়েছি তো। কোন কোন কোণ সর্বসমতা হয় না, বোঝা গেল? কোন কোন কোণ সর্বসমতা হয় না। কি কি সর্বসমতা হয় জানো? একটা হচ্ছে, বলো কি কি সর্বসমতা হয়? প্রথম হচ্ছে SAS, মানে দুটো বাহুর মধ্যে একটা কোণ, বাহু কোণ বাহু, ঠিক আছে। আর কি হয় বলো? ASA, ঠিক আছে, SSS। ASA মানে কোণ বাহু কোণ, যে দুটো বাহুর মানে একটা বাহু দুদিকের কোণ, ঠিক আছে, আবার এদিকে একটা বাহু দুদিকের কোণ, বুঝতে পারলে? এই যে ASA, এই দেখো কোণ বাহু কোণ, ঠিক আছে, অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল। আর SSS মানে যে একটা ত্রিভুজের তিনটে বাহুই অপর একটা ত্রিভুজের তিনটে বাহু সমান হলে দুটো ত্রিভুজ বাহু 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 সর্বসমতায় থাকবে, ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা, আরেকটা হচ্ছে RHS, মানে কি জানো? এই যে এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এই যে এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের হাইপোটেনিউজ, এই যে এটা হচ্ছে 90 ডিগ্রি কোণটা, যাকে ইংলিশে বলে রাইট অ্যাঙ্গেল মানে সমকোণ। H মানে হাইপোটেনিউজ মানে অতিভুজ। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে, ঠিক আছে। তাহলে কোনো একটা ত্রিভুজের সমকোণ আরেকটা ত্রিভুজের সমকোণ অতিভুজ এবং অপর কোন একটা বাহুর সমান হলে দুটো ত্রিভুজ RHS সর্বসমতায় থাকবে, ঠিক আছে, বুঝতে পারলে ব্যাপারটা? ঠিক আছে। এবারে এই অ্যাঙ্গেল 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 এই সর্বসমতা হয় না, তাই, ঠিক আছে, এই সর্বসমতাটা হয় না। তাই এখানে তিনটে কোণ যখন আমরা নিয়েছি, ঠিক আছে, তিনটে কোণ যখন আমরা সমান করলাম, তুমি সদৃশ কোণী ধর্ম ব্যবহার করবে, সর্বসমতা করা যাবে না। এর জন্য তো সদৃশতা আছে, তোমরা বুঝতে পেরেছো? ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা সদৃশ কোণী প্রমাণ হয়ে গেল। তাহলে সদৃশ কোণী যখন আমি প্রমাণ করে দেবো, তার মানে তো বাহুগুলো অনুপাত সমান থাকবে, হ্যাঁ না? না, তাহলে কি লিখবে বলো? সদৃশ কোণের তো বাহুগুলো সমান অনুপাতে থাকবে। তাহলে তাহলে AP বাই AB, এবার দেখো এই যে সদৃশ কোণী প্রুফ হয়ে গেল তো। তাহলে তো এরকম, এই যে AP বলে AP কার সঙ্গে অনুপাতে থাকবে? AB এর সঙ্গে, তাই তো। AQ কার সঙ্গে থাকবে? AC এর সঙ্গে। PQ কার সঙ্গে? BC এর সঙ্গে।
ঠিক আছে। আচ্ছা এবার এখানে ভালো করে বোঝো তার সঙ্গে কি দেওয়া আছে। ঠিক আছে, এপি আর বিপি কিন্তু একই। ঠিক আছে, তাহলে এবার বলো, এবার এই যে ধর্মটা, এই ধর্মটা কি, যে তুমি সদৃশ কোণের ধর্ম ব্যবহার করলে, যে দুটো ত্রিভুজ যখন তুমি সদৃশ কোণে প্রমাণ করেছো তখন অনুরূপ বাহুগুলো সমান অনুপাতে থাকবে। ঠিক আছে, এবারে তাহলে দেখো অনুপাতে থাকবে। আচ্ছা এবার তাহলে বোঝো, এই যে এপি বাই এবি, এপি বাই এবি, ঠিক আছে, বোঝো কি বলেছিলাম, যে পি হচ্ছে এবির মধ্যবিন্দু, তো এটা লেখা আছে, তো এটা প্রয়োগটা লেখা আছে, এই যে পি এবির মধ্যবিন্দু, এটা প্রয়োগে লেখা আছে, এই যে প্রদত্ত লেখা আছে যে যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে, একটা ক্লু তোমাকে দিয়ে দিয়েছে, একটা ক্লু, সেটা এবি বাহু, বুঝতে পেরেছো, মধ্যবিন্দু দিয়ে দিয়েছে। তো তাহলে এপিটা এবির কত হবে, 1/2 হবে, তো মধ্যবিন্দু মানে হাফ, তো মানে এই যে এপিটা হাফ অফ এবি, তো তাই তো হবে, যে এই যে এই পার্টটা, এই পুরো পার্টটার অর্ধেক, তো কারণ এপি ইকুয়াল টু বিপি মানে কি, এপি আর বিপি সমান, এই যে এপি আর বিপি সমান, হ্যাঁ, তার মানে এপিটা তো পুরো এবির হাফ, তবেই তো মধ্যবিন্দু হবে। পি মধ্যবিন্দু মানে কি, এই অংশটা এই অংশটা সমান, তাই তো, তার মানে এই পুরো পার্টটা এটা ডবল, হ্যাঁ, তাহলে উপরে এপি আর নিচে এবি আছে, তাহলে এপি তো ছোট মানে হাফ, তো ব্যাস এখানে 1/2 হচ্ছে, তো তাহলে বাদ বাকি এরাও তো তাই হবে। একটা অনুপাত যদি 1/2 হয়, বাকি অনুপাতগুলো তো 1/2 হবে, হ্যাঁ, হয়ে গেল। তো এই যে এ কিউ বাই এসি 1/2 মানে এ কিউটা এসির হাফ, তবেই তো কিউ এসির মধ্যবিন্দু হয়ে গেল। তাহলে ফার্স্টেরটা প্রুফ হয়ে গেল, কিউ এসির মধ্যবিন্দু, এই যে প্রুফ হয়ে গেল ফার্স্টেরটা, তাই তো, এই যে হয়ে গেল। তো বুঝতে পারলে যে এ কিউটা এসির হাফ, তো এই যে এ কিউ বাই এসি মানে 1/2, হ্যাঁ না, তাহলে প্রুফ হয়ে গেল তো কিউ এসির মধ্যবিন্দু। আচ্ছা আবার পি কিউ বাই বিসি, এটাও তো হাফই হবে, কারণ একটা অনুপাত যদি 1/2 হয় মানে 1/2 হয়, বাকি অনুপাতগুলো তো হবে, তাহলে তো এটা আবার এটাও তো হয়ে গেল, যে পি কিউ, এই যে কি লেখা আছে বলো, বিসি ইকুয়াল টু 2pq, তো কোন গুণ করলে, তার মানে pq ইকুয়াল টু কি, হাফ বিসি, তাই তো, বিসি অর্ধেক, তো pqটা হয়ে গেল, এটা তো প্রুফ করতে দিয়েছে। এই যে বিসি ইকুয়াল টু 2pq, এই যে বিসি ইকুয়াল টু 2pq করে দিলাম। এবার বুঝতে পারছো কেন লাইনটা আগে লিখেছিলাম, হ্যাঁ, কেন বলো তো আগে লিখেছিলাম, কারণ হচ্ছে প্রমাণ করতে হবে একটা জিনিস, সেই প্রমাণটা কোত্থেকে আসবে সেটা তো আমাদের জানতে হবে, নাহলে তুমি প্রমাণ করতে পারবে না। উপপাদ্যের কনসেপ্টটা বুঝতে পারছো? এবার বুঝতে পারলে কেন এটা আগে লিখে দিয়েছিলাম তোমাদের, এই লাইনটা সবার আগে লিখেছিলাম, তো এই লাইনটা কিন্তু বইতে লেখা নেই, খেয়াল করে দেখো, এই লাইনটা লাস্টে এলো, তার মানে এই লাইনটা তুমি যদি আনতে পারো, সেখান থেকে তুমি এটা করতে পারবে যে বিসিটা পিকিউ ডাবল বা পিকিউটা বিসির হাফ। কনসেপ্টটা বুঝতে পারলে যে একটা অনুপাত দিয়ে দিয়েছে, হ্যাঁ, মধ্যবিন্দু, ঠিক আছে, দেখো বুঝেছো তো, দাগ দিয়ে রাখো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসবে, এটাই মনে হয় পরীক্ষা দেবে, মানে এটা পরীক্ষা দেওয়ার বিরাট চান্স আছে, বিরাট। উপপাদ্যটা বুঝতে পারলো তো, প্রয়োগটা। এবার দেখো জ্যামিতি বোঝার টেকনিক আছে, আমি চেষ্টা করছি বেস্ট ওয়েতে জিনিসটা বোঝানো, ঠিক আছে, ওই জন্য বলে দিচ্ছি যে কোনটা কোনখান থেকে আসছে, টোটাল ব্যাপারটা বুঝতে পারলে, ভালো করে কিন্তু এগুলো দেখবে, ভিডিওগুলো দেখতে হবে।
এই যেমন এই ভিডিওটার নাম হচ্ছে এপিসোড 135, এটা যেটা হচ্ছে, ঠিক আছে? ওটা কোথায় থাকে বলো তো? এই দেখো লেখা আছে WBBSC ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, তোমাদের বোর্ডটার নাম, ক্লাস 10 ওটা আছে, ঠিক আছে? মানে এটা আমার ইউটিউবে প্রত্যেকটা মানে ক্লাস 10 এর একদম জানুয়ারি মাসের 1 তারিখ থেকে যা যা পড়ানো হয়েছে সব দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা 15 হয়ে গেল। আচ্ছা 17টা দেখো। সম্পদ বুধবার পড়াবো। হ্যাঁ বলো। হ্যাঁ ঠিক আছে, পড়াতে থাকবো, অসুবিধা কি আছে? সম্পাদ্য পরের দিন টোটালটাই বলে দেবো, বুধবার সম্পাদ্যগুলো কিভাবে আঁকতে হয় বলে দেবো, ঠিক আছে? সম্পাদ্যের একটি অনুশীলনী। হ্যাঁ কি করে আঁকবে নাম্বারিং করে করে বলে দেবো, ঠিক আছে? বাকি আঁকাটা কিন্তু তোমার উপর, কারণ আমি কম্পাসে দেখালে লাভ নেই, ওটা তোমাকে আঁকতে হবে। তুমি কোনটা কোথায় কাটবে, ছেদ করবে, কোনটা সমান করে কোনটা লিখবে সেটা বলে দেবো, বুঝতে পারলে? সম্পাদ্য আমাদের স্কুলের টিচাররা করাতো না, বলে দিত বই থেকে করে নিতে। সম্পাদ্য হচ্ছে সব থেকে সোজা জিনিস। সম্পাদ্যের একটাই কাজ যে সম্পাদ্যটা তোমাকে মেলাতে হবে, মেলাতে হবে মানে ছবিটা ঠিকঠাক আঁকতে হবে, ঠিক আছে? তার জন্য একটু মোটা 6B পেন্সিল ব্যবহার করবে। অনেক সময় দেখবে যে বৃত্তের ভেতরে একটা ত্রিভুজ আঁকতে বললো, ঠিক আছে? দেখো একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। আমাদের কি হতো যে এরকম একটা ছবি দিতে হয়েছে, ঠিক আছে? ধরো বৃত্তের ভেতরে ত্রিভুজ, বুঝতে পারলে? বৃত্তের ভেতরে ত্রিভুজ, ঠিক আছে? হ্যাঁ তাহলে এটাকে বৃত্তের ভেতরে ত্রিভুজ বলে, এটাকে পরিবৃত্ত বলে, ঠিক আছে? বৃত্তের ভেতরে ত্রিভুজ বলে। আর শঙ্কু লেখা পাঠায়নি, এক সেকেন্ড। দেখেছো? এ দেখো লম্ববৃত্তাকার শঙ্কু, রাইট সার্কুলার কোণ পাঠিয়ে দিয়েছি 6 জুন। গোলকও পাঠিয়ে দিয়েছি, গোলকের পরেই আছে তো। গোলক শঙ্কু কি কি পাঠিয়েছি দেখো, ভেদ পাঠিয়েছি, গোলক পাঠিয়েছি, শঙ্কু পাঠিয়েছি, সদৃশ্যতা পাঠিয়েছি। আর বাকিগুলো তো লিখে নিছো তো। হ্যাঁ সেটাই। এখন এটা যেখানে করাচ্ছে সদৃশ্যতা সেগুলো আছে খাতায়। হ্যাঁ ওটা পাঠিয়ে দেবো। এবার যেটা বলছিলাম এদিকে দেখো, এই ত্রিভুজ ধরো বৃত্তের ভেতরে ত্রিভুজ মানে পরিবৃত্ত। এবার অনেক সময় কি হয় জানো, যে ধরো এইখানটা মিললো না, জানো এটা গ্যাপ থাকলো, তুমি পেন্সিলটাকে টেনে দিতে হবে ছোট্ট করে বুদ্ধি করে। সেজন্য মোটা পেন্সিল, আমি যেমন 8B পেন্সিল ইউজ করতাম। যদি কোনো না মিলতো, এবার 8B পেন্সিলের সিজটা মোটা, বুঝতে পারলে? একটু যদি গ্যাপ থাকতো ওটা হয়ে যেত। এবার তোমার তাহলে বেশি গ্যাপ আছে, তাহলে ছবি ভুল হয়ে যাবে, একটু গ্যাপ থাকতেই পারে, ঠিক আছে? বা ধরো অন্তর যে ধরো এরকম যে ত্রিভুজের ভেতরে বৃত্ত আঁকছো, ঠিক আছে? ধরো এটা ছেড়ে বেরিয়ে গেল একটুখানি, তখন ওটাকে একটু অ্যাডজাস্ট করে বড় করে দিতে হবে, ঠিক আছে? তো এইগুলো যখন আঁকবে তখন ভালো করে আরো ডিটেলসে বলে দেবো। আচ্ছা প্রয়োগের 17টা দেখো। 17 ছবিটা আগে নিই, ABC, ABC, ABC,
PQ AR ARD। ঠিক আছে, দেখো কি বলেছে ভালো করে, এই যে এডি, এডিটা কি জানো? মধ্যমা। মধ্যমা মানে জানো তো? হ্যাঁ, বাহুটাকে দুভাগে ভাগ করেছে, এটা কি মধ্যমা বলে। ঠিক আছে, আর উচ্চতাকে বলে অল্টিটিউড, যেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল। সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে এমন যার উচ্চতার মধ্যমা একই। ঠিক আছে, সমদ্বিবাহু ত্রিভুজ। দেখো এটাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। ধরো এরকম একটা ত্রিভুজ আঁকলাম, ঠিক আছে, AB = AC, একদম সমান হবে, মানে ABC আর D, মানে ADটা মধ্যমা উচ্চতা দুটোই। ঠিক আছে, একমাত্র এটা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে হয়। হ্যাঁ, বলে দিলাম, এক্সট্রা জিনিসগুলো জানতে হবে। আর যদি বিষমবাহু ত্রিভুজ হয়, ঠিক আছে, বুঝতে পারলে? ধরো এরকম আছে একটা, বাড়িয়ে ধরো এরকম একটা ত্রিভুজ আছে, এটার মধ্যমা তো পেয়ে যাবে। ধরো এরকম একটা বাহু A, একটা B, একটা C, মধ্যমা তো পেয়ে যাবে। কারণ এই বাহুটাকে দুভাগে ভাগ করে দিলেই মধ্যবিন্দুটা পাবে, সেই মধ্যবিন্দুর সঙ্গে যদি এটাকে যোগ করে দাও তাহলে মধ্যমা পেয়ে যাবে, তাই তো? কিন্তু উচ্চতা কি করে পাবে? উচ্চতা ত্রিভুজের মধ্যে থাকবে না, উচ্চতাটা বাইরে হবে। এই বাহুটাকে বর্ধিত করতে হবে, দিয়ে এতটা নিয়ে যেতে হবে, দিয়ে এটা হচ্ছে উচ্চতা। এই উচ্চতাটা এটা হচ্ছে মানে এরকম যে সূক্ষ্ম, এটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। বুঝতে পেরেছো? একটা কোণ স্থূলকোণ 90 ডিগ্রি থেকে বেশি হয়ে গেল, তাহলে স্থূলকোণী ত্রিভুজের উচ্চতা ত্রিভুজ থেকে বাইরে থাকে। ঠিক আছে, তার মানে উচ্চতা ত্রিভুজের বাইরে যেতেও পারে, কিন্তু মধ্যমা কোনোদিন বাইরে যাবে না। তার কারণ মধ্যমা হচ্ছে ত্রিভুজের ভেতরে থাকবে, কারণ এই যে ভূমিটা যেটা, সেই ভূমিটাকে দুভাগে ভাগ করবে। তিনটে মধ্যমা আছে, ভূমি মানে তিনটে বাহু, তিনটেই ভূমি হতে পারে বিভিন্ন দিক থেকে দেখলে, তাহলে তিনটে মধ্যমা। ঠিক আছে, তিনটে মধ্যমা আছে, ওটা ত্রিভুজের ভর কেন্দ্র বলে। মধ্যমাগুলোর সংযোজক সরলরেখা। ঠিক আছে, তার আলাদা ধর্ম আছে, বুঝতে পারলে? আচ্ছা, দেখো দেখো এবিসির একটি মধ্যমা এডি অঙ্কন করেছি, এডি। তাহলে এডি মধ্যমা, দেখো ভালো করে বোঝো, এডি মধ্যমা, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হলো ডি বিসির মধ্যবিন্দু, তবেই তো মধ্যমা হবে, মধ্যবিন্দু বলেই। আচ্ছা, ডি যদি বিসির মধ্যবিন্দু হয় তাহলে বিডি = সিডি লেখা যাবে। এই যে এটা ইকুয়াল টু এটা মধ্যবিন্দু বলে দিছে তো, মধ্যমা। ঠিক আছে, আচ্ছা, এগুলো এখান থেকে পাওয়া গেল। আচ্ছা, মধ্যমা বিসি সমান্তরাল সরলরেখা এবি ও এসি বাহুকে পিকিউ বিন্দুতে ছেদ করেছে, ব্যাস। তাহলে লেখো পিকিউ সমান্তরাল বিসি। ঠিক আছে, আচ্ছা, তবে প্রমাণ করি এবি দ্বারা পিকিউ সরলরেখা সমদ্বিখণ্ডিত হবে। মানে পিকিউ মানে বলছে এডিটা পিকিউ কেও মানে সমদ্বিখণ্ডিত করবে। মানে তোমাকে কি প্রুফ করতে হবে? যে আর পিকিউ এর মধ্যবিন্দু, এটা প্রমাণ করতে বলেছে তো, দুভাগে ভাগ করবে। মানে বুঝতে পারলে কনসেপ্টটা? যে এবিসি ত্রিভুজের মধ্যমা অঙ্কন করেছি এডি, এডি যদি মধ্যমা হয় তাহলে ডি বিসির মধ্যবিন্দু তো। আচ্ছা, মধ্যবিন্দু মানে এইটা এটা সমান হয়ে গেল মধ্যবিন্দু। ঠিক আছে, আচ্ছা, আর বলেছে যে এই পিকিউটা বিসির সমান্তরাল। ঠিক আছে, যেমন এখানে লিখে দিয়েছে, হ্যাঁ, যে বিসির সমান্তরাল কোন সরলরেখা এবি এবং এসি কে পি এবং কিউ বিন্দুতে ছেদ করেছে। তাহলে এটাকে যোগ করে দিলে পিকিউ সমান্তরাল বিসি। ঠিক আছে, দিয়ে তাহলে বলেছে এডি মধ্যমাটা, হ্যাঁ, এডি মধ্যমাটা পিকিউ কেও সমদ্বিখণ্ডিত করেছে, এটা প্রুফ করতে হবে। ঠিক আছে, মানে যেরকম মানে এডি মধ্যমা বিসি কে সমদ্বিখণ্ডিত করেছে, তেমনি পিকিউ কেও সমদ্বিখণ্ডিত করেছে, এটা তোমাকে প্রুফ করতে হবে। যেরকম বিসি কে সমদ্বিখণ্ডিত করেছে তেমনি পিকিউ কেও সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে তোমাকে কি প্রুফ করতে হবে? আর পিকিউ এর মধ্যবিন্দু হয়, এটা প্রুফ করতে হবে, বা পি আর = আর কিউ, এটা প্রুফ করতে হবে। ঠিক আছে, বা এটা প্রুফ করতে পারবে পি আর = হাফ পিকিউ, তাই তো? এই যে পি আরটা পিকিউ এর হাফ, এটা প্রুফ করতে হবে। এই জিনিসগুলো যদি প্রুফ করতে পারো, কোন একটা, এই যে আমি আবার বলছি, এটা কিন্তু বইতে লেখা নাই,
প্রমাণটা কোথা থেকে আসবে, তাই তো এই জায়গাগুলো থেকে আসবে। তুমি যদি এটা প্রুভ করতে পারো তাহলে এটা হয়ে যাবে, তুমি যদি এটা প্রুভ করতে পারো তাহলে এটা হয়ে যাবে, যে কোনো একটা প্রুভ করতে পারলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো এই দিকে তোমাকে ভাবতে হবে, মানে অ্যালাইনমেন্টটা, যে একটা জিওমেট্রি বা জ্যামিতি যখন তুমি ভাববে তারপর একটা অ্যালাইনমেন্ট থাকে, মানে অর্ডার অফ থিঙ্কিং, সেই অর্ডার অফ থিঙ্কিংটা আমি এখানে বোঝাচ্ছি। ঠিক আছে, আচ্ছা এবার তাহলে এবার তুমি কি করবে, এবার ভালো করে বোঝো। দেখো এবার তোমার কি করতে হবে, যে পি আর আর কিউ, এই যে পি আর আর কিউ সমান, এটা তোমাকে প্রুভ করতে হবে। এই যে লেখা আছে প্রমাণ করতে হবে, দেখো ভালো করে বলতে। ঠিক আছে, আর তাহলে প্রমাণ কি, যে এপিআর আর এবিডি নেওয়া হলো। এপিআর, এই যে এপিআর নিয়ে নাও ফার্স্টে, এই যে এপিআর, ঠিক আছে এটা, আর এবিডি, এই যে এবিডি নিয়ে নাও। দেখি কি করতে পারবে। এ কোনটা দুজনে ইউজ করছে তো, দুটোতে এ আছে তো, তাহলে কোন এ সাধারণ, মানে এই সাধারণ কথাটা মানে কি, যে দুটো ত্রিভুজই একই কোণ ব্যবহার করছে, তাই তো। আচ্ছা পি কিউ সমান্তরাল বিসি, এটা তোমাকে বলে দিয়েছে তো, হ্যাঁ এই যে, তাই তো। তাহলে এই কোণটা মানে কোণ পি, এই যে কোণ পি ইকুয়াল টু কোণ বি লেখা যাবে তো, এই যে কোণ বি, এটা ইকুয়াল টু লেখা যাবে তো, কি কোণ, অনুরূপ কোণ, তাই তো, হ্যাঁ অনুরূপ কোণ। সমান্তরাল বলেছে, এদের ছেদকটাকে, ছেদকের নাম লিখতে হবে, অনুরূপ কোণে তো ছেদকের নাম এবি, এবি দুটো দিয়ে টাচ করেছে, বি কেও টাচ করেছে, বি কেও টাচ করেছে, বুঝলে, ছেদক, যেরকম আগের অঙ্কটা করাচ্ছিলাম। ঠিক আছে, তাহলে এবি হচ্ছে ছেদক, এটা হয়ে গেল। আচ্ছা তারপরে বলো কোণ আর ইকুয়াল টু, এই যে কোণ আর, তো আর ইকুয়াল টু ডি লেখা যাবে তো, একই রকম ভাবে এদের সমান্তরাল বলে, তাই তো। এটা অনুরূপ কোণ, ইংলিশ হচ্ছে কারেসপন্ডিং অ্যাঙ্গেল, এগুলো ইংলিশ গুলো জানতে হবে, জানলে সুবিধা, জানতে হবে। কারেসপন্ডিং অ্যাঙ্গেল, কারেসপন্ডিং। ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টরা বাংলা জানে না সেটাও ঠিক না, এর ফলে কোনো জায়গায় গিয়ে কথা বলতে পারে না, তার কারণ সব জায়গাতে ইংলিশ কম চালে হবে না। তুমি যখন মুদি দোকানে তোমার বন্ধুর দোকানে আড্ডা দিচ্ছ সন্ধ্যাবেলা, তুই তখন আমার সাহেব সাথে, তা তোমাকে তখন ট্রল করা হবে, খুব সিম্পল ব্যাপার। তো এবার ওরা জিনিসগুলো জানে না। এবার আমার ব্যাপারটা হচ্ছে, আমি যতটা ইংলিশ জানি ততটাই বাংলা জানি, প্রত্যেকটা টার্মের ইংলিশ আমি জানি, কোনটা অল্টারনেট অ্যাঙ্গেল, কোনটা অল্টারনেট অ্যাঙ্গেল হচ্ছে অনুরূপ একান্তর কোণ হচ্ছে অল্টারনেট। ঠিক আছে, ওই জন্য একান্তর প্রক্রিয়াকে কি বলে, অল্টারনেন্ডো, আর বিপরীত মানে ইনভার্স, তাই বিপরীত প্রক্রিয়া কি বলে, ইনভার্টেন্ডো। ঠিক আছে, সংযোজন প্রক্রিয়াকে বলা হচ্ছে অ্যাডেন্ডো, হ্যাঁ, আর যোগ প্রক্রিয়াকে বলে কম্পোনেন্ডো, ভাগ প্রক্রিয়াকে বলা হচ্ছে ডিভিডেন্ডো। আর হচ্ছে ধরো এরকম একটা সরলরেখাকে ছেদ করতে পারে, এই কোণটা আর এই কোণটা সমান হয়, জানো তো, আর এই কোণটা সমান হয়, বুঝতে পারলে, এদেরকে কি বলে, বিপরীত কোণ। ঠিক আছে, মানে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, বোঝা গেল কনসেপ্টটা। ঠিক আছে, আচ্ছা তাহলে আর ইকুয়াল টু ডি হচ্ছে অনুরূপ কোণ, ছেদকের নাম কি, ছেদকের নাম এডি, আর ডি কোথায় আছে দেখো, এডি ছেদক, বোঝা গেল, হ্যাঁ। আচ্ছা তিনটে কোণ সমান করে দিয়েছি তো, তিনটে কোণ, এপিআর সদৃশকোণী এবিডি, তাই তো, সদৃশকোণী হলে কি হবে, এপি বাই কি হবে, এপি বাই এবি। আচ্ছা এপি বাই এবি হবে, আর এদিকে এআর বাই এডি, তাই তো, আর পিআর আর বাই বিডি, এই যে এবিডি ত্রিভুজের তিনটে বাহু কি, একটা এবি, একটা এডি, একটা বিডি, আর এপিআর এর তিনটে বাহু কি, একটা এপি, একটা এআর, একটা পিআর, তাই তো আমরা করেছি। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত তোমার হয়ে গেল। এরপর তোমাকে কি করতে দিয়েছে বোঝো, যে এডি মধ্যমা, ঠিক আছে, আর এখানে তোমার বিডি ইকুয়াল টু সিডি আছে, এটা তুমি করতে পারবে। ঠিক আছে, আর তুমি কি করতে পারো বলো,
এবার এটা তোমার করা আছে, এবার তোমাকে আরো একটা মানে এই পার্টটাকেও তোমাকে প্রুভ করতে হবে, বুঝতে পারলে? এই পার্টটাকেও তোমাকে এখানে প্রুভ করতে হবে, সেটাই করতে হবে। তাহলে এটা সদৃশ, তাহলে দেখো তাহলে সদৃশ হলে অনুপাতটাও একই রকম হবে যে পি আর বাই বিডি, এই যে পি আর বাই বিডি ইকুয়াল টু এ আর বাই এডি, এ আর বাই এডি, ঠিক আছে? বুঝতে পেরেছো? আচ্ছা, এবারে ওইদিকে দুটো ত্রিভুজ নাও, বলো ওইদিকে দুটো ত্রিভুজ কি কি নেবে? এই যে এ আর কিউ, তাই তো? আর কি নেবে? এডিসি, তাই তো? এই যে বাকি ত্রিভুজটা এডিসি তো, হ্যাঁ? আচ্ছা, তাহলে কি বলো? কোণ এ সাধারণত দুজনেই ব্যবহার করছে তো, কারণ এখানেও এ আছে আর এখানেও এ আছে। আচ্ছা, এটা এবার বলো কোণ আর, এই যে এটা আর এটা সমান হবে তো, সমান হবে তো, কারণ একই রকম ভাবে হচ্ছে, সমান্তরাল সরলরেখা তো, এই যে এইটা সমান্তরাল এটা তো, এই যে পি কিউ সমান্তরাল বিসি, এই দুটো ত্রিভুজকে যখন আমরা সদৃশকোণী প্রমাণ করব তখন এই ধর্মটাও কাজে লাগবে, মানে এই ধর্মটাও, মানে এই ধর্মটাই আবার কাজে লাগছে, এই ধর্মটাই আবার কাজে লাগছে, ঠিক আছে? দেখো তাহলে এই কোণটা লেখা যাবে তো, তাহলে আর ইকুয়াল টু ডি হয়ে গেল, এই যে দেখেছো মাঝে আর আছে মাঝে ডি মিললো, আর কিউ ইকুয়াল টু সি তো, হ্যাঁ? এগুলো সব অনুরূপ কোণ তো, তাহলে আর ইকুয়াল টু ডি যখন আমি লিখছি তখন আমার ছেদককে আর আর ডি কার গায়ে আছে? এডি, এডির গায়ে আছে, এডি ছেদ করছে, এই যে বুঝতে পারছো? ছেদকটা লাগবে তো, তাই না? এই ধরনের একটা সব দুটো সমান্তরাল সরলরেখা এরকম ছেদ করছে, তাহলে এই কোণটার এই কোণটা হচ্ছে একান্তর কোণ। দেখেছো যে দুটো সমান্তরাল সরলরেখাকে যদি একটি ছেদক ছেদ করে তাহলে ওই ছেদকের বিপরীত দিকে অবস্থিত কোণগুলো সমান হয়, যাদেরকে বলে একান্তর কোণ। বোঝা গেল? তেমনি এই কোণটার এই কোণটা সমান হবে, অনুরূপ কোণ হয়ে যাবে ছেদকের একই দিকে, তাই তো? তাহলে এটা লিখতে হবে আর ইকুয়াল টু ডি তে হচ্ছে এডি ছেদক, আর এদিকে কিউ ইকুয়াল টু সি তে কে ছেদক? এই যে কোণ কিউ, এই যে কোণ কিউ ইকুয়াল টু কোণ সি, কে ছেদক? কিউ আর সি কার গায়ে আছে? সোজা লাইনটার নাম কি? এসি, এই যে এসি, এই যে এসি টা ছেদক, ঠিক আছে? এসি ছেদক, তাহলে আবার সেখান থেকে লিখতে পারি এ আর কিউ সদৃশকোণী এডিসি, তাই তো? হ্যাঁ, তাহলে বলো এ আর বাই কি হবে সদৃশকোণী হলে? এই যে এ আর বাই কি হবে? বাই এই যে এডিসি ত্রিভুজ আছে, এ আর বাই এডি ইকুয়াল টু এ কিউ বাই কি হবে? কিউ সি হবে না? না, এ কিউ বাই এসি, এসি এই যে এ কিউ এসি আর আর কিউ ডিসি, হ্যাঁ তাই তো? এই যে আর কিউটা ডিসি সমান হবে, এই যে আর কিউটা লাস্টে আর কিউ আছে, লাস্টে ডিসি আছে, সব আমি যখন বোঝাবো টোটালটাই মিলিয়ে দেবো, এটা তোমাকে মেলাতে হবে, যেখানেই মেলাতে পারবে না জানবে ওখানে ভুল হচ্ছে, ঠিক আছে? হয়ে গেল তো? এবার এখানে দেখেছো মিল আছে, এ আর বাই এডি দুই জায়গায় আছে, এখানে এ আর বাই এডি আছে, হ্যাঁ আছে তো? কি এবার প্রমাণ করতে শুরু করো, বুদ্ধি দিয়ে বলো, এই জায়গাটা বলো। তাহলে এ আর বাই এডি, এবার বলো তোমাকে আমি কি বলেছি যে পি আর 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 কিউ, ঠিক আছে? পি আর 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 কিউ আছে তো, ভালো করে বোঝো। এই যে এ আর বাই এডি ইকুয়াল টু পি আর বাই বিডি তো, হ্যাঁ ইকুয়াল টু আর কিউ বাই ডিসি তো, হ্যাঁ এই যে পি আর ইকুয়াল টু কিউ আর, এই যে পি আর ইকুয়াল টু কিউ আর প্রুভ হয়ে গেল।
বোঝা গেল? হ্যাঁ, কনসেপ্টটা যে আর পিকিউ এর মধ্যবিন্দু, তাহলে এটা হয়ে গেল যে ঠিক আছে। আচ্ছা এবারে কি বিডি ইকুয়াল টু ডিসি। আচ্ছা আবার পিআর বাই বিডি, এবার পিআর বাই বিডি নাও, তাহলে পিআর বাই বিডি ঠিক আছে। কি প্রুফ করতে হবে তোমাকে? প্রুফ করতে কি বলেছে, মানে এডি মধ্যমা মানে মানে বিডি আর সিডি প্রুফ করতে বলেছে, ইকুয়াল প্রুফ করতে বলেছে। তো তাহলে সিডি কোথায় আছে? সিডি সিডি এখানে আছে, এই যে কিউ আর বাই সিডি, তাহলে তো বিডি ইকুয়াল টু সিডি হয়ে গেল। ঠিক আছে, তাহলে বিডি ইকুয়াল টু সিডি মানে তো তাই যে ডি বিসি মধ্যবিন্দু মানে এডি মধ্যমা। মধ্যবিন্দু হলে তো এটা মধ্যমা হয়ে যাবে। ডিটা যখনই মধ্যবিন্দু হয়ে যাবে, মধ্যবিন্দু থেকে ওই সরল রেখাটাই তো মধ্যমা হয়ে যাবে। এই তো দুটো প্রুফ হয়ে গেল। বুঝতে পারছো কনসেপ্টটা? তাহলে অনুরূপ মানে সদৃশ্যতা, তোমাকে সবার আগে সদৃশ্যই প্রমাণ করতে হবে। সেখান থেকে অনুরূপ বাহুর ধর্মগুলো পেয়ে যাবে মানে অনুপাতটা, সেখান থেকে বুঝে তোমাকে প্রমাণটা করতে হবে। তোমাকে প্রথম তোমার প্রমাণ কি ছিল? তোমার প্রথম প্রমাণ কি ছিল? যে আর পিকিউ এর মধ্যবিন্দু মানে পিআর ইকুয়াল টু পিকিউ আনতে হবে। তাহলে পিআর ইকুয়াল টু পিকিউ, তাহলে এআর ইকুয়াল টু, এখানেও এআর, এই যে এইটা এআর ইকুয়াল টু কি আছে? পিআর বাই বিডি আছে। আবার এখানে এআর ইকুয়াল টু কি পেলে তুমি? এইটা পেলে, মানে এআর ইকুয়াল টু এ কিউ, এই যে আর কিউ বাই ডিসি পেলে। তাহলে পিআর বাই বিডি ইকুয়াল টু আর কিউ বাই ডিসি, এটা তো লেখা যাবে কারণ এআরটা তো এটা সমান, আবার এআরটা এটারও সমান, তাহলে এটা সমান। এ ইকুয়াল টু বি আর বি ইকুয়াল টু যদি সি হয় তাহলে তো এ ইকুয়াল টু সি হবেই, হ্যাঁ না? না কি এটা বুঝতে পারছো তো? যে এ আর এটার ইকুয়াল, আবার এ আর এটারও ইকুয়াল, তাহলে পিআর বাই পিআর বাই কিউ আর, তাহলে যে এইটা এটা ইকুয়াল টু এটা আমি প্রুফ করলে ওটা আমার প্রথমেরটা চলে আসবে যে পিআর ইকুয়াল টু কিউ আর। আগে তো লিখে দিয়েছি পিআর ইকুয়াল টু কিউ আর, তার মানে আর পিকিউ এর মধ্যবিন্দু দিয়ে এডিটা পিকিউ কেও সমদ্বিখণ্ডিত করেছে, এটা আমরা প্রুফ করতে পারবো। আর মধ্যবিন্দু প্রমাণ করলো, কারণ আর মধ্যবিন্দু প্রমাণ করলে কেন প্রুফ করতে পারবো? কারণ এডিটা আর এর মধ্যে দিয়েও গেছে, এই যে আর কেও তো টাচ করেছে, ডি থেকে যখন এ তে যুক্ত হয়েছে মাঝখানে আর কে টাচ করেছে। তাহলে বলতে চাইছে ম্যাচটা কি ছিল? খুব সিম্পল ছিল, এটাকে যদি সমদ্বিখণ্ডিত করে তাহলে এটাকেও করবে, এই লাইনটাকেও করবে। ঠিক আছে, তাহলে আমার উল্টো দিক থেকে পিআর ইকুয়াল টু কিউ আর যদি প্রুফ করতে পারি তাহলে এটা প্রুফ হয়ে গেল এখান থেকে। আচ্ছা আবার তোমার এই যে এডি মধ্যমা প্রুফ করতে হবে। ঠিক আছে, হ্যাঁ, তাহলে এবার ডি বিসির মধ্যবিন্দু, তাহলে বিডি ইকুয়াল টু সিডি, ব্যাস তাহলে তো হয়ে গেল। তাহলে ডি যদি বিসির মধ্যবিন্দু হয় তাহলে বিডি ইকুয়াল টু সিডি। এবার বিডি ইকুয়াল টু যদি সিডি হয়, এই পার্টটা যদি সমান হয় তাহলে এই পার্টটাও সমান হবে, ব্যাস ওটাই তো প্রুফ করতে দিয়েছে। এই পার্টটা যদি সমান হয় তাহলে এই পার্টটাও তো সমান হবে, হ্যাঁ না? তবেই তো অনুপাতটা হয়, ব্যাস হয়ে গেল। এটা প্রুফ করতে দিয়েছে, এটা প্রুফ করতে দিয়েছে। ঠিক আছে, পরের দিন বাকিটা হবে। আর হ্যাঁ, তোমাকে যেটা বলছি শুরু করতে হবে। ওটা পেয়েছো? ওটা মানে সদৃশ্যতার নোটটা মানে পিডিএফটা, ওটা পাওনি? দিদি বলে হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ছেড়ে দাও, দাঁড়াও, অসুবিধা নেই। বলো তোমার হোয়াটসঅ্যাপটা বলো। বলো হোয়াটসঅ্যাপ 89 হোয়াটসঅ্যাপ কিন্তু 42007726। আচ্ছা এটাই নাম্বারটা ছিল।
আচ্ছা দিয়ে দিয়েছি আমি, হ্যাঁ বাকিগুলো দিয়ে দেবো, একটা পাঠিয়ে দিলাম এখন।